বেশ কিছুদিন যাবৎ অনেক ছাত্রছাত্রী বা তাদের অভিভাবক বা প্রাক্তন ছাত্রছাত্রী যাদের ভাই বোন প্রাইমারি টেট 22-23 দিয়েছে তাদের উদ্দেশ্যে আমি কেন আর ভিডিও দিচ্ছি না, প্রশ্ন এটাই। আর এই ব্যাপারে আমি আপনাদের বলছি যে সঠিক তথ্য এবং সেই তথ্য যাতে আপনাদের জন্য সুখবর হয় বা সুখবরের মতো হলে তাহলে কিন্তু আমি তখন সেই ভিডিওগুলো দিই। এবং আপনাদের বলছি যে 2001 সাল থেকে বামফ্রন্টের সময় থেকে সরকারের সিলেবাস কমিটি থেকে শুরু করে নানা জায়গায় আমি ছিলাম এবং তারপরে প্রত্যেকের সঙ্গে আমার কিছু না কিছু সম্পর্ক এখনো পর্যন্ত আছে। এবং সেখানে প্রাইমারি থেকে যা জানতে পাচ্ছি সেখানে যে রিক্রুটমেন্ট বা নতুন পদ্ধতি 22-এর ইন্টারভিউ, এই 22-এর মানে কি বলবো, ইন্টারভিউ হোক, 22-এর কাউন্সেলিং হোক, 23-এর রেজাল্ট, এগুলো যে কবে হবে বা কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বিধার মধ্যে আছেন। এই কারণেই আছেন যে মামলার উপরে মামলা চলছে। এনআইওএস ডিএলএড তারা আবার নতুনভাবে জেগে উঠেছে, বিএডরা তারা আবার কয়েকটি ব্যাপারে নতুনভাবে জেগে উঠেছে এবং এখানে অনেক বিএড ডিএলএড আছেন যারা দেখছেন এই ভিডিও, তারা কিন্তু বলছেন যে আমি কেন বিএডদের হয়ে বলি আর আমি কেন এনআইওএসদের হয়ে বলি। এখন প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষক তিনি সবার হয়ে বলবেন যে এনআইওএস ডিএলএডকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছিল, বিএডদের পরীক্ষায় বসার অনুমতি দিয়েছিল, সুতরাং এখানে রাজ্য সরকারেরও দোষ নেই এবং যারা এনআইওএস ডিএলএড এবং বিএড তাদেরও কারোর দোষ নেই। সেই জন্যেই দেখা যাচ্ছে যে জটিলতা আরও বৃদ্ধি পাচ্ছে, আরও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন ছেলেমেয়ে তারা কিন্তু আমার কাছে গ্রুপে গ্রুপে আসছে, তাদেরকে সে একই কথা বলছি, প্রাইমারি এখন জটিলতায় আক্রান্ত হয়ে আছে এবং সঠিক তথ্য নিয়েই তবে আপনাদের সামনে তথ্য আগেও দিয়েছি আর মাঝে কোনো তথ্য দেইনি। এবং 2023-এর রেজাল্ট প্রায় কমপ্লিট, কিন্তু প্রশ্নভুল মামলা আপনারা জানেন সেখানে কি ঘটে, কি হবে, সেটা কি করে হয়। দেখুন, যদি প্রশ্নভুল মামলায় 2-3টে ভুল হয়ে থাকে তাহলে যারা পাস হয়েছিল তারা কিন্তু আবার ফেল হবে। এইটাতে আবার আপনারা অনেকে ভাবতে পারেন যে তাহলে আমাদের ডিমোটিভেট করছে, এটা তো সত্য। প্রশ্নভুল মামলার এদিক ওদিক হলে রেজাল্ট, তাহলে কেউ পাস করবে আবার কেউ ফেল করে যাবে, এটা শুনতে খারাপ লাগলেও সঠিক তথ্য। সুতরাং এটা আছে এবং এছাড়াও বেশ কিছু কেস আবার সুপ্রিম কোর্টে গিয়ে আটকে আছে, কেউ আবার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, কারণ যত শূন্য পদ দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু কেসের সংখ্যা প্রায় হয়ে গেছে। যে তাই বললাম আপনাদের যে প্রত্যেকটা রাজ্যের চাকরি প্রার্থীদের সঠিক খবর দেওয়া এবং সঠিক তথ্য দেওয়া আমার কর্তব্য। যদিও এখন সঠিক তথ্য আজকের যেটা দিচ্ছি দেখা যাচ্ছে পরশুদিন সেটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সরকার যদি তার পলিসি পদ্ধতির পরিবর্তন করে সেখানে তো আমার কিছু করার নেই, আপনাদের কিছু করার নেই। যে সুতরাং শূন্যপদ দেখুন বলে দিয়েছেন 5,500-এর কাছাকাছি, কেউ এটা ভাবতেই পারেনি। তার একটাই কারণ, যেটা পরিষ্কারভাবে জানলাম, যে প্রায় 12,000-এর মতো বিদ্যালয়ে বন্ধ হয়েছে অথবা 1জন 2জন 3জন করে ছাত্রছাত্রী আছে। সুতরাং কিছু কিছু জায়গায় শিক্ষক মহাশয় সেখানে আর নেই। তাহলে সেখানে যখন সেই বিদ্যালয়গুলোতে যখন ছাত্রছাত্রী নেই তাহলে সেখানে নতুন শিক্ষক পাঠিয়ে কি করবেন, প্রশ্নটা আমি করেছিলাম যে কেন পাঠাচ্ছেন না। তখন হচ্ছে কি যে তারা সেখানে পাঠিয়ে কি বা করবেন, কারণ সেখানে তো আদৌ নেই। আপনারা দেখুন, একটি রাজ্য আপনারা নিশ্চিত জানেন রিসেন্টলি আমাদের থেকে অনেক
পিছিয়ে পড়া রাজ্য, শিক্ষা দীক্ষা সব দিক থেকে, সেই রাজ্য কি বললেন? সেই রাজ্য বললেন প্রায় 52,000 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি দেব, এবং যে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কম, প্রত্যেকজন শিক্ষক মশাইকে বলবো তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে, কেন আপনাদের সন্তানদের পাঠাচ্ছেন না বিদ্যালয়ে। কিন্তু আমাদের সরকার যদি এটা সত্যি সত্যি খুব গ্রহণযোগ্যতা অর্জন করে নেয়, যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কেন তার সন্তানকে বাংলা মিডিয়ামে পড়াচ্ছে না এবং বাংলা মিডিয়ামে সঠিক তথ্য দেবো, সঠিকভাবে পড়াবো, এই অঙ্গীকার যদি করে, তাহলে কিন্তু সমস্ত নিচু ক্লাসের ছাত্রছাত্রী তারা কিন্তু আবার চলে আসবে। যে সুতরাং আপনারা এটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিভিন্ন জেলার বিভিন্ন শহরের এই ছবি 2016-তে, যে ছাত্রছাত্রীরা তারা কাতারে কাতারে এসে আমার কাছে অ্যাডভাইস নিতে আসতেন। কিন্তু আপনারা এখন দেখেছেন ইউটিউব, ফেসবুকে বিভিন্ন জন তারা নিজেরাই অ্যাডভাইস দিচ্ছেন, এই প্রাইমারি নিয়ে বেশি অ্যাডভাইস দিচ্ছেন। সেই জন্যে আমি বললাম আমি অ্যাডভাইস থেকে দূরে এসেছি, এসএলএসটি ছেলে মেয়েদের দিচ্ছি, কিন্তু প্রাইমারি নিয়ে যেহেতু অনেকজন তারা বিভিন্নভাবে অ্যাডভাইস দিতে শুরু করেছেন, সেই জন্যেই একজন শিক্ষক হিসাবে আমি এই আপনাদের প্রাইমারি 22-23 তথ্য নিয়ে নিজেকে একটু সরিয়ে নিয়েছি, এবং আবার বললাম এটা জটিলতায় আক্রান্ত হয়ে আছে। ডিসেম্বরের মধ্যে এই জ্বর ছাড়বে না, সেটা আমি অনেক আগেই বলে দিয়েছি। ডিসেম্বরের মধ্যে জ্বর ছাড়তে পারে না, কারণ এখনও বেশ কিছু আইনি জটিলতার মধ্যে ডুবে আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন পরীক্ষার্থী, তারা বিভিন্নভাবে কেস করেছে। নতুনভাবে আপনারা দেখেছেন বামফ্রন্টের সময় পরীক্ষা হলো পূর্ব মেদিনীপুরে, তারপরে এই সরকার আসলো, ব্যাস এই সরকার সেটাকে একেবারে বিচ্ছিরি অবস্থা করে দিল। এবং আপনারা নিশ্চিত জানেন যে মাননীয় বিচারপতি তিনি রায় দিয়ে দিয়েছেন যে পূর্ব মেদিনীপুরের সমস্ত কিছু ডিএমের হাতে চলে যাবে, এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তৎকালীন সচিব বলে দিয়েছেন, শিক্ষা সচিব, যে না, এই যারা কেস করেছে এরা কিন্তু সঠিক তথ্য বলছে, এদের তথ্য সঠিক, সচিব বলেছে, শিক্ষা সচিব তৎকালীন। সুতরাং কি হাল হতে চলেছে প্রাইমারি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং পূর্ব মেদিনীপুরের যে যারা চাকরি করছে তাদের চাকরি না যাক, শিক্ষক হিসাবে চাই, কিন্তু যা অবস্থা তাতে দেখা যাচ্ছে তাদের আরও দুশ্চিন্তা বেড়ে গেছে। এবং যেহেতু সমস্ত তথ্য পূর্ব মেদিনীপুরের ডিএমের হাতে চলে আসছে, এবং আদৌ তথ্য আছে কি তার তো কোনো ঠিকই নেই। এই সরকার সব কিছু তো উড়িয়ে দিয়েছে, সেটা আমি এসএলএসটিতে বলেছি। প্রাইমারি তো আপনারা শুনেছেন যে যত পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো নিয়ে আবার কেস শুরু হয়েছে, তার তথ্যগুলো কিন্তু সরকারের কাছে জমা দিতে হবে। সুতরাং সেই জন্যই বললাম আমি সঠিক তথ্য জানি, এবং আপনাদের সুখবর দিয়ে আমি নিশ্চয়ই ভিডিও করব।